বাংলাদেশ কি দ্বিতীয় টি-20তে কামব্যাক করতে পারবে? আমরা কি পারবো অস্ট্রেলিয়াকে হারাতে? বাংলাদেশ নাকি টি-20 বিশ্বকাপ খেলতে পারে নাই, ওই যে একটা আক্ষেপ, ওই আক্ষেপটাকে এখনো তাদের শরীর চলতেছে। ভাই, এরকম খেলা খেলার থেকে আমরা যে টি-20 বিশ্বকাপে বসেছিলাম ওটা অনেক ভালো ছিল। ভয় যে কি জিনিস সেটা কিন্তু গতকালকে আমরা দেখতে পাইছি। কোন ভয়? টিম ডেভিডের ভয়, মিচেল মার্শের ভয়। তাদের কারণে আমরা কি করতে পারলাম? আমরা স্পোর্টিং ট্র্যাক থেকে আমরা টার্নিং ট্র্যাকে চলে গেলাম, কিন্তু টার্নিং ট্র্যাক যে আমরা করলাম আমাদের দলে বলার কোথায়? কেন নাসুম আহমেদ দলে নাই? আপনি খেয়াল করে দেখেন, এই ধরনের পিচে অন্তত 3জন স্পিন বলার নিয়ে আপনাকে নামতে হবে, কিন্তু আমরা কি করলাম? আমরা রিশাদ হোসেনের সাথে গেলাম, এমনকি একজন পার্ট টাইম বলার যে কিনা হালকা ব্যাটিং করতে পারে শেখ মেহেদীর সাথে গেলাম। এটা কি আমাদের উপযুক্ত 11 হয়েছে? নাহিদ রানা বর্তমানে সারা বিশ্বের একজন আতঙ্ক, এমনকি অস্ট্রেলিয়ানরা ঘুমাইতে পারতেছে না রাতের বেলায় শুধুমাত্র তার কথা চিন্তা করে, কারণ কি ওডিআই ম্যাচে তিনি কোন ধরনের বোলিং করতে পারছেন। প্রথম কথা হচ্ছে আমরা পিচটাকে ডিলিট করতে পারি না। যদি আপনি পিচটাকে ডিলিট করতে না পারেন টি-20 ফরম্যাটে, আর যদি আপনার মাঝখানে 4 ছক্কা মারার ক্ষমতা না থাকে, তখন কিন্তু আপনি টি-20 থেকে অনেকটাই দূরে সরে যাবেন। আমরা নাহিদ রানাকে দল থেকে বের করে দিলাম, তাসকিনকে বের করে দিলাম, এমনকি তাদের ভয়ে স্পিনিং ট্র্যাক বাড়াইলাম, যেখানে তাদের বলাররা দুর্দান্ত বোলিং করতে পারছে, 9টা উইকেট ফালাইছে স্পিন বলে, কিন্তু আমরা স্পিন বল করে মাত্র 2টি উইকেট নিতে পারছি। বুঝতে পারতেছেন কোন ধরনের পরিবর্তন তারা মাঝখানে করতে হবে? তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একদিনের মাঝখানে কি চিটাগংয়ের পিচ থেকে পাল্টে যাবে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে, যদি পিচ না পাল্টায়, নাহিদ রানা যদি দলের মাঝখানে খেলেও, তিনি কোন ধরনের ভূমিকা পালন করতে পারবেন? আপনাদের মনে পড়ে কি আমরা যখন পাকিস্তানের সাথে একটা ম্যাচ খেলেছিলাম, পিচটা ছিল স্লো পিচ, কিন্তু নাহিদ রানা কোনো ধরনের ইফেক্টিভ ছিল না, কারণ কি স্লো পিচে ওনার গতি কোনো কাজে আসবে না। এখন যদি আজকে কাজের প্রসঙ্গে আসেন, এখন ভয়টা আমরা কেন পাই? কারণটা কি, অস্ট্রেলিয়া সবসময় ভয়ঙ্কর একটা দল, বিশেষ করে টি-20তে মাসেল পাওয়ার আপনার প্রয়োজন। আপনি খেয়াল করে দেখেন তাদের ব্যাটিং অর্ডারের মাঝখানে 3 থেকে 4 জন ব্যাটসম্যান এমন আছে যারা কিনা মারাত্মক পাওয়ারফুল। আপনি টিম ডেভিডকে দিয়ে শুরু করেন, টিম ডেভিড, জশ ইংলিশ, মিচেল মার্শ, এমনকি কপার কোহলি, মারাত্মক ব্যাটসম্যান। কিন্তু এই 4 জন যদি দাঁড়াইতে পারে বিশ্বের যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো দলের বিপক্ষে কিন্তু তারা খেলাকে ঘোরা দিতে পারে। এই একটা ভয় কিন্তু আমাদের মাঝখানে আছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম পেস বল যেহেতু তারা একটু ভালো খেলতে পারে, এমনকি টি-20তে একটু ফ্ল্যাট উইকেট হলে তারা একটু বেশি 4 ছক্কা মারতে পারবে, তাই আমরা একটু টার্নিং ট্র্যাক বানাই। কিন্তু আমরা যে স্পিন খেলতে পারি না সেটাকে আমরা ভুলে গেছি। আমরা যদি খেলতেই পারতাম তাহলে অ্যাডাম স্যাম্পার 4 ওভারে মাত্র 17 রান নিতে পারতাম না, এমনকি 3টা উইকেট তিনি পাইতেন না। জুয়েল ডেভিস ডেবুটেন্ট একটা বলার, তিনি প্রথম 2 ওভারে মাত্র 2টা রান দিয়েছেন, এমনকি 2টা উইকেট তুলে নিয়েছেন, এমনকি লাস্ট ওভার তিনি আরেকটা উইকেট তুলে নিয়েছেন। ভাই, সবচেয়ে হতাশাজনক একটা ব্যাপার, ম্যাট রেনশো একজন পার্ট টাইম বলার, অব্রেক বলার, তার বলে প্রত্যেক দিন টি-20তে বলেন, ওডিআইতে বলেন, উইকেট তিনি নিয়ে যাচ্ছেন। নিখিল চৌধুরী ডেবুটেন্ট বলার, তিনিও একটা উইকেট নিয়ে যাচ্ছেন, যেখানে ন্যাথান এলিস, এক্সার বাটলেট, এমনকি স্পেন্সার জনসনের মতো প্রিমিয়াম বলার মাত্র 60 ওভার তারা করেছে। কারণটা কি, তারা বুঝতে পারছে এই পিচে পেস বলারের কোনো খাওয়া নাই। হ্যাঁ, বাংলাদেশও জানতো, এই কারণে নাহিদ রানাকে তারা দলে নেয় নাই, বেশ ভালো কথা। কিন্তু নাসুম আহমেদ কেন দলে ছিল না? এখন রাতারাতির মাঝখানে কোন ধরনের পরিবর্তন করলে বাংলাদেশ টিমের মাঝখানে সবচেয়ে বেশি আপনি পরিবর্তন আপনি লক্ষণীয় করতে পারবেন? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, উপরে কি তানজিদ খেলবে নাকি সৌম্য সরকার খেলবে? মন্দের ভালো দুজনই। তানজিদ গতকালকে যে একটা বলে আউট হয়েছে, এরকম একটা বলে ছক্কা মারার বল, কিন্তু তার ব্যাটে সুন্দর মতো বল লাগতে পারতেছে না। আমরা কিন্তু ওডিআই সিরিজে দেখছি তিনি ছন্দে নাই। আমরা ওডিআই সিরিজে সম্মুখে একটা ম্যাচে ভালো খেলতে দেখছি, একটা ম্যাচে তিনি ফ্লপ ছিলেন, এমনকি টি-20তে তিনি প্রথম ম্যাচে ফ্লপ। এখন আপনি কি করবেন? সাইফ গত ম্যাচে ভালোই খেলতে পারছেন, কিন্তু তাড়াহুড়া একটু বেশি। আপনি খেয়াল করে দেখেন, একটা ম্যাচে একটা বলে তিনি সামনে এসে ছক্কা মারার চেষ্টা করলেন, কিন্তু বলারের চতুরতার কারণে তিনি পারলেন না, একটু পুশ করে একটা সিঙ্গেল নিলেন, কিন্তু যখনই তিনি আবার স্ট্রাইকে গেলেন তার মাঝখানে কি একটা ভূত চাপলো, তিনি অ্যাক্রস দ্য ব্যাট একটা শট খেলতে গেলেন, তিনি আউট হয়ে গেলেন। বুঝতে পারলাম না। ভাই, বড় বড় ব্যাটসম্যানকে একটু বুঝে শুনে খেলতে হবে, পার্টনারশিপ খুবই প্রয়োজন। যখন আমাদের গতকালকে 6 ওভারে মাত্র 52 রান, 2টা উইকেট পড়ছে, এটা কিন্তু এই পিচে ভালো রান ছিল, কিন্তু আমাদের যদি একটা 50 রানের পার্টনারশিপ হতো না, আমাদের রান কিন্তু 130-এর জায়গায় 170 যেতে পারতো, তখন কিন্তু ইজিলি তারা এই খেলাটা জয়লাভ করতে পারতো না। একটা পার্টনারশিপ হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, আমাদের ক্যাপ্টেন তৌহিদ হৃদয়, আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম, উনি গতকালকে নাম নেন, প্রথম বলে একটা দুর্দান্ত ছক্কা মারতে পারলেন, কিন্তু ওনার যে আগের প্রবণতা প্রত্যেকটা বলকে লেগ সাইডে খেলতে হবে, এই কারণে কিন্তু তিনি সুইপ শট খেলতে গেলেন, সুইপ শট খেলতে যেয়ে তিনি অ্যাডাম জাম্পার বলে বোল্ড আউট হয়ে গেলেন। আপনি তো ভালো করে জানেন যে অ্যাডাম জাম্পার 2টা বলই করতে পারে, একটা গুগলি আর একটা হচ্ছে নর্মাল লেগ ব্রেক বল। গুগলিতে তিনি ফাঁদে পড়ে গেলেন, ওনার স্ট্যাম্প পড়ে গেল। শামীম পাটোয়ারি, ভাই আপনি ডাউন দ্য গ্রাউন্ড আসতেছেন ছক্কা মারার জন্য, আপনি না মারলেন ছক্কা, না মারলেন ব্লক, আপনি কিছুই করতে পারলেন না। আপনার ব্যাটের কিনারে বল লাগলো, ইজি একটা ক্যাচ, পিছনে নিয়ে গেল সাকলাইন। প্রথম বলে ছক্কা মারলেন, এর আগে বলে ছক্কা মারলেন, ব্যাটের সামনে বল ছিল, কিন্তু বলার যখন একটু চতুরামির পরিচয় দিল, আপনাকে অফ স্টেপের একটু বাইরে বল দিল, আপনি ছক্কা মারতে যাইয়া ক্যাচ আউট হয়ে গেলেন। প্রত্যেকটা ব্যাটসম্যানের ত্রুটি কিন্তু আপনি তুলে ধরতে পারবেন।
আজকে আশাবাদী হচ্ছে আমরা এই কারণে দলের মধ্যমণি এমনকি দলের রেগুলার ক্যাপ্টেন লিটন কুমার দাস দলের মাঝখানে অন্তর্ভুক্ত হয়ে কোন ধরনের পরিবর্তন আনতে পারেন ব্যাটিং অর্ডারে, এমনকি নেতৃত্ব দিয়ে কিভাবে তিনি বোলিং লাইনআপকে সেট আপ করতে পারেন। অস্ট্রেলিয়া বোলিং যে খুবই বিধ্বংসী সেটা কিন্তু বলার সুযোগ নেই। যে দলে প্যাট কামিন্স নাই, জশ হ্যাজেলউড নাই, মিচেল স্টার্ক নাই, তাহলে আপনি কিভাবে এই দলটাকে খুবই বিধ্বংসী বোলিং লাইনআপে পরিণত করতেছেন? যেখানে ন্যাথান এলিস আছে সেটা আমি মানি, এক্সেল বার্টলেট আছে সেটা আমি মানি, কিন্তু তারা তো ওই ধরনের বিধ্বংসী বলার না। আবার স্পিনের ক্ষেত্রে আপনি যাদেরকে ধরতেছেন, অ্যাডাম জাম্পার বর্তমান যুগে তিনি ওই ধরনের বড় মাপের বলারই না। তিনি যদি ওই ধরনের বড় মাপের বলার হইতেন তাহলে কিন্তু আইপিএলে তাকে নিয়ে কারাকারি লেগে যেত। তিনি কিন্তু আইপিএলে কোনো দলই পাচ্ছেন না, এমনকি ওডিআই ফরম্যাটে আমরা তাকে তুলোধনা করে দিছি। তাহলে কেন টি-20 ফরম্যাটে তিনি এই ধরনের ভালো বোলিং করতে পারছেন? ওই যে পিচ আমরা তৈরি করছি, আমাদের শক্তি কি ছিল? পেস বল, যেখানে নাইট রানার দুর্দান্ত করতে বল করতে পারতেন, শরীফুল ভালো বোলিং করতে পারতেন, তাসকিন ভালো বোলিং করতে পারতেন, মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করতে পারতেন। কিন্তু আমরা পিচটাকে চেঞ্জ করে দিছি। এখন রাতারাতি আজকে আমরা কোন ধরনের পরিবর্তন করতে পারবো? এখন আজকে আমাদের দলটা কিরকম হতে পারে? আপনি যদি খেয়াল করতে উপরে যদি তানজিদ ব্যাটিং করে কিংবা সৌম্য সরকার ব্যাটিং করে, আমি জানি না আজকে ওপেনিং পেয়ারে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। সে সাথে সাইফের জায়গাটা ওটা থাকবে, কারণ সাইফ গত ম্যাচে ভালো একটা স্টার্ট আনতে পেরেছিল, কিন্তু তিনি বাজে শট খেলে আউট হয়ে গেছেন। 3 নম্বরে আমাদের রেগুলার ক্যাপ্টেন লিটন কুমার দাস, আমি আশাবাদী আজকের ম্যাচে তিনি ভালো খেলতে পারবেন। 4 নম্বরে তহিদ হৃদয়, এই প্লেয়ারটা মাঝখানে পটেনশিয়ালিটি আছে, তবে তার মাঝখানে একটা চিন্তা কিন্তু সবসময় কাজ করে, আমাকে লেগ সাইডে খেলতে হবে। ভাই আপনি স্ট্রেট খেলেন, আপনি অফ সাইডে খেলেন, বা যে লাইনের বল আপনি ওই লাইনে খেলেন, তাইলে কিন্তু খেলা হয়ে যাচ্ছে। আপনার মাঝখানে ওই ধরনের চিন্তা চেতনা নেই। আপনি এটা বলতে পারেন যে আমাদের মাঝখানে ওই ধরনের বিগিটার নাই। ভাই বিগিটার নাই, কিন্তু ইন্টেন্ট আপনাকে পরিবর্তন করতে হবে। 5 নম্বরে পারভেজ জীবন গতকালকে ছক্কা মারতে যায় আউট হয়েছেন। এখন কিছুই বলার নাই, কিন্তু ওই সময় কি ছক্কা মারার প্রয়োজন ছিল? যেখানে আমাদের 4 উইকেট পড়ে গেছে বা 3 উইকেট পড়ে গেছে, আপনাকে একটু ধরে সরে খেলা দরকার। কারণ কি আমাদের পার্টনারশিপ দরকার। ক্রিকেটের একটা বড় রুলস কি, আপনাকে পার্টনারশিপ করতে হবে। আপনি যদি পার্টনারশিপ না করতে পারেন, সেটা বোলিং পার্টনারশিপ হোক, সেটা ব্যাটিং পার্টনারশিপ হোক, আপনি ম্যাচ জ্বালা করতে পারবেন না। 75 রানে কিভাবে একটা দলে 6 উইকেট পড়ে যেতে পারে? যেখানে 52 রানে 2 উইকেট পড়েছিল, এরপরের ব্যাটসম্যান করা কেন কোনো দায়িত্ব নিয়ে খেলা নেই? একটা ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলা নেই, কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলা নেই। তো আজকে দলের মাঝখানে একটা পরিবর্তন আমি চাই, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি অবশ্যই খেলবেন, কারণ শামীম পাটোয়ারি আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ ফরম্যাটে তিনি ভালো ব্যাটিং করতে পারেন টি-20তে, কিন্তু গতকালকে তিনি কোন ধরনের সন্দেহ ছিল সেটা আমি বলতে পারতেছি না। হয়তো বা পিস্টার কারণে তিনি ভালো খেলতে পারেন। তবে আজকে নুরুল হাসান সোহান যে কিনা ভালো ব্যাটিং করতে পারেন, লাস্টের দিকে এসে তাকে যেন দলের মাঝখানে অন্তর্ভুক্ত করানো হয়, এমনকি তিনি যেন লাস্ট থেকে একটু ভালো ফিনিশিং করতে পারেন। তিনি যদি একটু ভালো ফিনিশিং করতে পারেন, কিছু টাচ করে যদি মারতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারি। অন্যদিকে যদি বোলিং এর প্রসঙ্গে আসেন, বোলিং বাই আমাদের অটো চয়েস মানে কি, যদি পিচটা যদি আমাদের পেস বোলিং সহায়ক হয়, যদি আগের মতো হয়, তাহলে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন কিংবা শরীফুল, এটা হয়ে যাচ্ছে। এখন শেখ মেহেদী কোন ধরনের বোলিং করতে পারতেছেন? শেখ মেহেদী যদি এতটাই ভালো বোলার হইতেন, তাহলে কেন গত ম্যাচে যেখানে অস্ট্রেলিয়ার স্পিনাররা এমনকি পাঠান স্পিনাররা ভালো বোলিং করতে পারতেছেন, উইকেট নিতে পারতেছেন, কেন তিনি উইকেট নিতে পারলেন না? কেন কপার কোনে তাকে মারতেছেন? কেন টিম ডেভিড তাকে মারতেছেন? হ্যাঁ, টিম ডেভিডের একটা উইকেট নিতে পারছেন, কিন্তু খেলা তো শেষ হয়ে গেছে, খেলা তো আমরা জয়লাভ করতে পারিনি। ঋষাদ কেন মাত্র একটা উইকেট নিতে পারলেন? যদি আমাদের একাদশে পরিবর্তন হয়, তাহলে নাসুম আহমেদকে আমি দলে দেখতে চাই, কারণ কি নাসুম আহমেদকে যদি আপনি দলে নেন, তিনি হয়তো উপরের দিকে জশ ইংলিশকে এমনকি মিচেল মার্শকে তিনি বোলিং করতে পারবেন। এই যে একটা ম্যাচ আপ হবে জশ ইংলিশের সাথে, এটা কিন্তু দুর্দান্ত দেখার মতো হতে পারে। এছাড়া তেমন কোনো পরিবর্তন আমি আশা করতে পারতেছি না। তবে অস্ট্রেলিয়া দলে মাঝখানে তেমন কোনো পরিবর্তন আশা করা যাচ্ছে না, কারণ অস্ট্রেলিয়া ভালো খেলতে পারতেছে, যেহেতু উপরে জশ ইংলিশ, মিচেল মার্শ, কপার কুল্লি, ম্যাট রেডশো, টিম ডেভিড, এই 5 জন হচ্ছে দলের মধ্যমণি, এমনকি নিচের দিকে জশ ইংলিশ, ন্যাথান এলিস, এক্সেল বার্টলেট, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা, তারা ভালো বোলিং করতে পারতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু কোনোভাবেই ছোট না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো গল্প নেই, খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।